এই যে বিশ্লেষণটা আমরা করতে চলেছি এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের হার জিতের হিসেব নয়। এটা আসলে ডেটা বা তথ্যের মধ্যে দিয়ে সাধারণ মানুষের আসল কথাটা বোঝার একটা চেষ্টা। আমাদের উদ্দেশ্য হল শাসনের ক্ষেত্রে যে ফাঁকগুলো রয়ে গেছে সেগুলোকে খুঁজে বের করা আর সেগুলো ভরাট করার একটা পথ তৈরি করা। চলুন আমরা কুশমান্ডির গভীরে প্রবেশ করি, শুধু সংখ্যা দিয়ে নয়, বরং সেখানকার মানুষের কষ্ট আর স্বপ্নগুলোকে অনুভব করার জন্য। বিধানসভা কেন্দ্র নম্বর ৩৭, কুশমান্ডি উত্তরবঙ্গের বিস্তীর্ণ সমতল ভূমির একটা কৃষিভিত্তিক এলাকা। এখানকার পরিচয় এর মাটি আর নদীকে ঘিরে। আত্রেয়ী, পুনর্ভবা আর টাঙ্গন, এই তিনটে নদী যেন এখানকার মানুষের জীবনের ধমনী। এরাই জীবিকার উৎস, আবার কখনো কখনো দীর্ঘশ্বাসের কারণও বটে। আমাদের আলোচনার প্রথম ভাগ, কুশমান্ডির স্পন্দন। এখানকার মাটি আর জলকে ঘিরে যে যন্ত্রণা, সেই গল্প আমরা বোঝার চেষ্টা করব। কিভাবে এই অঞ্চলের অফুরন্ত সম্ভাবনা আর অন্যদিকে লাগাতার প্রশাসনিক অবহেলার মধ্যে একটা গভীর টানাপোড়েন চলছে। কুশমান্ডির জীবনের সব থেকে বড় সত্যিটার নাম হল জলযন্ত্রণা, মানে জল থেকে তৈরি হওয়া কষ্ট। ব্যাপারটা এমন নয় যে হঠাৎ করে বন্যা এলো, না। প্রতি বছর বর্ষা আসে, নদীর জল বাড়ে, বাঁধ ভাঙে, আর গ্রামের পর গ্রাম ভেসে যায়। এটা এখন আর কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা একটা বাৎসরিক রুটিনে পরিণত হয়েছে, যা এখানকার মানুষের জীবনকে আষ্টপৃষ্টে বেঁধে ফেলেছে। আর এই লাগাতার বন্যার প্রভাব কিন্তু মারাত্মক। এর ফলে একটা গভীর উন্নয়ন ঘাটতি বা ডেভেলপমেন্ট গ্যাপ তৈরি হয়েছে। দেখুন, প্রতি বছর রাস্তাঘাট ভেঙে যায়। ৫১২ নম্বর জাতীয় সড়ক নিয়ে যে বিক্ষোভ, তা তো এরই প্রমাণ। এলাকায় কোনো শিল্প নেই, তাই চাষের ওপর নির্ভরশীল পরিবারগুলোর আয় খুবই কম। তরুণদের জন্য কোনো কাজ নেই, আর সাধারণ সরকারি পরিষেবাগুলো ঠিকমতো পৌঁছায় না। এই সব মিলিয়ে যে ঘাটতি, তার ছায়াটাই কিন্তু সরাসরি ভোটের বাক্সে গিয়ে পড়ে। এই পুরো ছবিটা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা আমাদের বিশ্লেষণকে মোট ৬টা ভাগে সাজিয়েছি। আমরা কুশমান্ডির স্পন্দন দিয়ে শুরু করেছি, এরপর আমরা জনতার রায় বা ম্যান্ডেটকে বোঝার চেষ্টা করব। তারপর দেখব আস্থার ঘাটতিটা ঠিক কোথায়, প্রতিবেশী রাজ্যগুলো থেকে কি শেখার আছে, শাসনের জন্য একটা সুস্পষ্ট রূপরেখা কি হতে পারে, এবং সবশেষে উদ্দেশ্যের পথটা কি। এবার দ্বিতীয় ভাগ, ম্যান্ডেটের পাঠোদ্ধার, মানে মানুষ যে রায়টা দিয়েছে তার আসল অর্থটা কি। চলুন এবার মাটির বাস্তবতা থেকে আমরা সরাসরি সংখ্যা বা ডেটার জগতে যাই, কারণ সংখ্যাগুলো কিন্তু একটা স্পষ্ট গল্প বলে। দেখুন, ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে কুশমান্ডিতে একটা রাজনৈতিক ভূমিকম্প হয়ে গেছে। ২০১৬-তে যে আরএসপি ৪২% বেশি ভোট পেয়ে জিতেছিল, মাত্র ৫ বছরে তারা প্রায় মুছে গেছে, নেমে এসেছে ৭%-এরও নিচে। আর এই বিশাল শূন্যস্থানটা পূরণ করেছে বিজেপি। তাদের ভোট ১২% থেকে একলাফে বেড়ে হয়েছে ৪২%। তৃণমূল কংগ্রেস যদিও আসনটা জিতেছে, কিন্তু রাজনীতির এই যে মেরুকরণ, এটা একটা বিরাট পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে। প্রায় ৩০%-এর কাছাকাছি বৃদ্ধি। বিজেপির ভোট শেয়ারে এই যে বিপুল উত্থান, এটাই কিন্তু ভোটারদের তরফ থেকে পাঠানো সবচেয়ে জোরালো সংকেত। এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা আসলে মানুষের এতদিন ধরে জমে থাকা ক্ষোভ আর একটা তীব্র পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন। কুশমান্ডি কিন্তু একটা তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন। এখানকার সামাজিক গঠনটা বেশ জটিল। মোট জনসংখ্যার প্রায় ৪৫%ই তফসিলি জাতি, যার মধ্যে নমশূদ্র এবং অন্যান্য দলিত সম্প্রদায়ের মানুষই প্রধান। অন্যদিকে প্রায় ৩৯% মুসলিম ভোটার। তো বুঝতেই পারছেন, এই দুই বড় জনগোষ্ঠীর ভোটের সমীকরণই এখানকার রাজনীতির অভিমুখ ঠিক করে দেয়। ২০২১-এ প্রায় ৮৪% মানুষ ভোট দিয়েছেন, যা থেকে পরিষ্কার বোঝা যায় যে এখানকার মানুষ রাজনৈতিকভাবে কতটা সচেতন এবং সক্রিয়। তবে একটা জিনিস লক্ষ্য করার মতো, ২০১১ সালের তুলনায় ভোটের হার কিন্তু সামান্য কমেছে। হতে পারে এটা বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে ভোটারদের মধ্যে তৈরি হওয়া এক ধরনের ক্লান্তিরই লক্ষণ। আমাদের সংবিধান দেশের প্রত্যেক নাগরিককে মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার দিয়েছে, আর বাক স্বাধীনতার সঙ্গে একটা দায়িত্ব আসে। সেই দায়িত্বটা হল আমাদের আলোচনাগুলো যেন তথ্যভিত্তিক আর গঠনমূলক হয়। ডেটার ওপর ভিত্তি করে আমাদের এই বিশ্লেষণ, কিন্তু সেই দায়িত্ব পালনেরই একটা ছোট্ট প্রচেষ্টা। এবার তৃতীয় ভাগ, আস্থার ঘাটতির ব্যবচ্ছেদ, মানে সিস্টেমটা কেন সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না। এখানে আমাদের লক্ষ্য কোনো ব্যক্তিবিশেষকে দোষ দেওয়া নয়, বরং ব্যবস্থার ভেতরের পদ্ধতিগত সমস্যাগুলোকে চিহ্নিত করা। ইনকামবেন্ট বিধায়ক রেখা রায়কে অনেকেই এলাকার বাইরের লোক বা বহিরাগত হিসেবে দেখেন। তার সঙ্গে নাকি এলাকার মানুষের সরাসরি যোগাযোগ কম। অন্যদিকে ২০২১-এর বিজেপি প্রার্থী রঞ্জিত কুমার রায় ছিলেন একেবারে স্থানীয় বাসিন্দা। তিনি মানুষের ক্ষোভটাকে ঠিক জায়গায় ধরতে পেরেছিলেন। এই যে ভেতরের লোক বনাম বাইরের লোকের ধারণা, এটা কিন্তু মানুষের মনে আস্থার ঘাটতি তৈরিতে একটা বড় ভূমিকা পালন করে।
ভোটারদের এই যে এত হতাশা, এর মূলে কিন্তু কয়েকটা গভীর কারণ আছে। রাজ্য স্তরের বড় দুর্নীতি, যেমন ধরুন শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, এগুলোর প্রভাব স্থানীয় মানুষের মনেও পড়ে। তার সাথে আছে দীর্ঘদিনের বেকারত্ব, আর বারবার ভোটের পর প্রতিশ্রুতি পুরো না হওয়াটাকেও মানুষ এক ধরনের বিশ্বাসঘাতকতা হিসেবেই দেখে। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে তোষণের রাজনীতির অভিযোগ, যা সমাজে একটা বিভেদ তৈরি করছে। সেই তো বর্ষা আসে, নদীর জল বাড়ে, রাস্তা ভেসে যায়। প্রতি বছর একই গল্প। ত্রাণ আসে দেরিতে, আর সরকার তো কোনো কাজই করে না। এ কথাগুলো হয়তো কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির নয়। এটা কুশমান্ডির হাজার হাজার সাধারণ মানুষের মনের কথা, তাদের সম্মিলিত কণ্ঠস্বর। এই যে হতাশার চক্র, এটা ভাঙার জন্যই কিন্তু মানুষ একটা বিকল্প পথ খুঁজছে। চতুর্থ ভাগ, প্রতিবেশীদের থেকে শিক্ষা। শুধু সমস্যাগুলো চিহ্নিত করলেই তো হবে না, সমাধানের পথও খুঁজতে হবে। এর জন্য আমরা একবার দেখব আসাম এবং ত্রিপুরার মতো আমাদের প্রতিবেশী রাজ্যগুলোতে কিভাবে কিছু সফল রাজনৈতিক মডেল প্রয়োগ করা হয়েছে এবং সেখান থেকে কি শেখা যায়। বিজেপির কৌশল থেকে দুটো মূল বার্তা খুব পরিষ্কার। আসামে তারা জোর দিয়েছিল পরিচয় এবং সুরক্ষার ওপর, বিশেষ করে অনুপ্রবেশের বিরুদ্ধে একটা কড়া অবস্থান নিয়েছিল। আর ত্রিপুরাতে তাদের মূল বার্তা ছিল স্থিতিশীলতা আর সুশাসন। কুশুমান্ডির জন্য এই দুটো বার্তার একটা মিশ্রণ খুব কার্যকরী হতে পারে, কারণ এখানে একদিকে পরিচয় ভিত্তিক উদ্বেগ আছে, মানে SC/ST সম্প্রদায়ের মানুষের চিন্তা, আবার অন্যদিকে উন্নয়ন ভিত্তিক আকাঙ্ক্ষাও প্রবল, যেমন বন্যা, রাস্তা আর চাকরির সমস্যা। এবার আমাদের পঞ্চম ভাগ, শাসনের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা। এতক্ষণ আমরা সমস্যা বিশ্লেষণ করলাম, এবার চলুন সমাধানের দিকে তাকাই। এটা কিন্তু কোনো ফাঁপা প্রতিশ্রুতি নয়, এটা একটা নির্দিষ্ট খরচের হিসেব সহ কার্যকরী পরিকল্পনা, যা কুশমান্ডির পুনরুজ্জীবনের একটা পথ দেখাতে পারে। এই উন্নয়ন প্রতিজ্ঞাপত্রে 3টে মূল প্রকল্পের কথা বলা হয়েছে। এই 3টে প্রকল্প কুশমান্ডির প্রধান 3টে সমস্যার সরাসরি সমাধান করবে। প্রথমটা হল নদী বাঁধ প্রকল্প, দ্বিতীয়টা রাস্তার সংযোগ ব্যবস্থার উন্নতি, আর তৃতীয়টা হল একটা দক্ষতা বৃদ্ধি ও ক্ষুদ্র শিল্প কেন্দ্র তৈরি করা। প্রথম প্রতিজ্ঞা, ৩০ কোটি টাকা খরচ করে একটা মজবুত নদীবাঁধ প্রকল্প তৈরি করা। লক্ষ্য কি? 1 বছরের মধ্যে প্রায় ৫,০০০ একর চাষের জমিকে প্রতি বছরের বন্যার হাত থেকে পাকাপাকিভাবে বাঁচানো। এটা কিন্তু কোনো সাময়িক ত্রাণ নয়, এটা একটা স্থায়ী সমাধান যা কৃষকদের জীবিকা সুরক্ষিত করবে। দ্বিতীয় প্রতিজ্ঞা, ২০ কোটি টাকা বরাদ্দ করে ৫১২ নম্বর জাতীয় সড়কের সংযোগটাকে আবার নতুন করে তৈরি করা। এর লক্ষ্য হল ১৮ মাসের মধ্যে যাতায়াতের সময় কমানো এবং কৃষকরা যাতে তাদের ফসল সহজে বাজারে নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করা। মনে রাখতে হবে, ভালো রাস্তা মানেই উন্নত অর্থনীতি। আর তৃতীয় প্রতিজ্ঞা, ১৫ কোটি টাকা খরচ করে একটা আধুনিক বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র বা ভোকেশনাল ট্রেনিং সেন্টার তৈরি করা। লক্ষ্য হল প্রতি বছর অন্তত ১,০০০ স্থানীয় তরুণ তরুণীকে আজকের বাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে চাকরির জন্য তৈরি করা। এটা বেকারত্ব সমস্যার একটা বাস্তবসম্মত সমাধান। এই পুরো পরিকল্পনাটা একটা চতুর্মুখা নীতির উপর দাঁড়িয়ে। ব্যাপারটা বেশ মজার। ধ্বংসের দেবতা শিবের মতো দুর্নীতি আর কাটমানি সংস্কৃতির বিরুদ্ধে আক্রমণ, পালনের দেবতা বিষ্ণুর মতো বন্যা এবং বেকারত্ব সমাধানের জন্য একটা স্থিতিশীল ডাবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি, সৃষ্টির দেবতা ব্রহ্মার মতো ডিজিটাল ক্লাসরুম বা সোলার পাম্পের মতো নতুন নতুন ধারণার প্রস্তাব, আর সবশেষে সুরক্ষার দেবী দুর্গার মতো SC ও উপজাতিদের অধিকার এবং স্থানীয় সুরক্ষার রক্ষক হওয়ার অঙ্গীকার। এখনকার দিনে ভোটারদের সাথে যোগাযোগের জন্য ডেটা ব্যবহার করা হয়, কিন্তু ভারতের নতুন ডেটা সুরক্ষা আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্য এবং তার সম্মতিকে সর্বোচ্চ সম্মান দেওয়া বাধ্যতামূলক। প্রযুক্তি ব্যবহার করার সময় এটা খেয়াল রাখতেই হবে যে তা যেন কোনোভাবেই মানুষের মর্যাদা এবং ব্যক্তিগত পছন্দকে লঙ্ঘন না করে। এটা গণতান্ত্রিক দায়িত্বের একটা বড় অংশ। আর এবার আমাদের শেষ ভাগ, উদ্দেশ্যের পথে, মানে ডেটা ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে শাসনের জন্য জনগণের রায় বা ম্যান্ডেট অর্জন পর্যন্ত। এই পুরো কৌশলটা আসলে শুধু একটা নির্বাচনে জেতার ফর্মুলা নয়, বরং এটা একটা এমন শাসন ব্যবস্থা গড়ে তোলার পদ্ধতি যা মানুষের কাছে দায়বদ্ধ থাকবে, তাদের কথার দাম দেবে। সবশেষে একটাই বড় প্রশ্ন থেকে যায়, শুধু নির্বাচনে জিতে আসাই কি একজন নেতার জন্য যথেষ্ট, নাকি তার আসল কাজ হল এমন একটা ব্যবস্থা তৈরি করা যা সত্যিই মানুষের বিশ্বাসের যোগ্য হয়ে উঠতে পারে? কুশমান্ডির ভবিষ্যৎ কিন্তু এই